আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করব। তার কারণটা হলো কি, তার কারণটা হলো আজকের ক্লাসে আমরা এমসিকিউ পড়া শুরু করে দিব। ওকে, এখন মাথায় ভালো করে একটা জিনিস ভরে নাও, সেটা হলো যে এমসিকিউ যে তুমি পড়বে, আমি এখানে তোমাকে এমসিকিউ কয়টা পড়াবো। আমি তোমাকে 2টা ক্লাসে ইন টোটালে প্রায় 100টা এমসিকিউ পড়াবো ইনশাআল্লাহ, অর্থাৎ 100টা এমসিকিউ পড়াবো। এবং এই 100টা এমসিকিউ এর ডাকনামটা আমি দিচ্ছি হলো সুপার 100 এমসিকিউ। তার কারণটা কি, তার কারণটা হলো তোমরা তো এতদিনে পুরা বইয়ের একবারে খুঁটিনাটি আদ্যপ্রান্ত সকল কিছু জানছো। এখন এই এমসিকিউটা পড়লে তোমরা এটার উপরে আরেকটু ঝালাই হয়ে যাবে এবং তুমি আরও ট্রিকি যে ব্যাপারগুলো আছে ওগুলো ধরতে পারবা। এখন সুপার 100টাই কেন আমি রাখলাম এটার নাম, তার কারণটা হলো যে এইখানে আমি 100টা এমসিকিউ এমনভাবে বাছাই করে নিয়ে আসছি যে তুমি কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা, যখন আমি 100টা পূরণ করে ফেলবো, যে তুমি দেখবে যে সকল সেক্টরের থেকে আমি তোমাদের কোশ্চেন নিচ্ছি, বোর্ডের সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিচ্ছি, বোর্ডের সব থেকে ট্রিকি কোশ্চেনগুলো নিচ্ছি, আর কলেজ টাইপের যে কোশ্চেনগুলো আছে ওইখান থেকে ভালো কোশ্চেনগুলো নিচ্ছি, এবং যে কোশ্চেনগুলো তোমার ভবিষ্যৎ পরীক্ষায় আসতে পারে ওইখান থেকেও কোশ্চেনগুলো আমি সিলেক্ট করে এখানে 100টা এমসিকিউকে সাজাইছি। এই জন্য এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার পিডিএফটা তোমরা দেখবা এবং অনেক সুন্দর করে প্র্যাকটিস করবা। আর ক্লাস শুরু করার আগে যেটা আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো যে 100টা এমসিকিউ এর এই পিডিএফ বানানোর সময় আমার লেখায় অথবা কোনো কিছুতে ছোটোখাটো কোনো না কোনো ত্রুটি থাকতেই পারে। স্বাভাবিক ব্যাপার, একবারে স্বাভাবিক, এগুলো এত কিছু লেখার ভিতরে কোনো না কোনো ধরনের ভুল থাকতেই পারে। তো আমি এর জন্য অবশ্যই তোমার কাছে ক্ষমা প্রার্থী থাকবো, এবং তোমাকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে যে কোনটা কোন ধরনের, মানে ছোটোখাটো যদি কোনো ভুল থাকে, আমি অনেক চেষ্টা করছি যাতে ভুল না থাকে, এরপরেও দু একটা থাকলে তোমাকে একটু নিজে থেকে বুঝে নিতে হবে যে আচ্ছা এটা এরকম বুঝাইছে স্যার, আর আমি তো পড়ে পড়ে বুঝাই দিতেছি, তাহলে একটু মিলাই নিও, একটু বুঝাই নিও। আর যদি এরপরেও কোনো ছোটো ত্রুটি থেকে যে আমার সর্বোচ্চ চেষ্টার পরে, তাহলে ওটার জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। তাহলে চলো আমরা ক্লাস শুরু করে দিই। আমরা খুব সুন্দর করে তোমাদের এই পিডিএফটা আমি সাজাইছি, তাহলে চলো ক্লাস শুরু করি। আচ্ছা চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আর একটা জিনিস খেয়াল রাখো যে আমি যেই এমসিকিউগুলো পড়াবো এর ভিতরে যেগুলো একটু হার্ড হবে, ট্রিকি হবে, কোড টাইপের হবে, ওগুলো কিন্তু পিছনে আমি লিখে লিখে সলভ করে দিব, যার জন্য এটা তোমার জন্য আরও বোধগম্য হবে। ঠিক আছে, আর সাইড নোট যেগুলো আছে এখানে কিছু কিছু ছোটো ছোটো ব্যাখ্যা দেওয়া আছে, ওইটা তোমার জন্য আরও অনেক হেল্পফুল হবে, আর বাকিটার জন্য দামি আসি। তাহলে চলো দেখি। তাহলে প্রথম যে এমসিকিউটা আছে, দেখো এমসিকিউগুলো একবারে সহজ থেকে, মানে প্রথম বেসিক থেকে আস্তে আস্তে আমি ভিতরের দিকে গেছি, একটু ভালো করে বুঝো। 1 নম্বরে বলছে কি, নন ভোলাটাইল মেমোরি কি। নন ভোলাটাইল মেমোরি মানে হলো যার তথ্যটা ভোলাটাইল না, ভুলে যায় না। ঠিক আছে, নন ভোলাটাইল না, মানে নন ভোলাটাইল মানে কি, ভুলে যায় না। আর ভোলাটাইল মানে যেটা ভুলে যায়, মানে তোমাদের বোঝানোর জন্য প্রথম ক্লাসে বলছিলাম, তাই না? তাহলে নন ভোলাটাইল মেমোরি কি, যেটা যে মেমোরিতে তথ্যগুলো স্থায়ীভাবে জমা থাকে, বন্ধ করলে যায় না, ওই ধরনের মেমোরিকে আমরা বলছিলাম যে নন ভোলাটাইল। যেমন হলো তোমার রোম, ঠিক আছে, বা মানে বড় ধরনের হার্ড ডিস্ক টাইপের যে জিনিসগুলো আছে ওগুলা, জাস্ট কথার কথা, রোমটারে আমরা বলি নন ভোলাটাইল। আর ভোলাটাইলের ভিতরে পড়ে কোনগুলো, যেমন আমাদের র্যাম টাইপের যে মেমোরি আছে ওটা ভোলাটাইলে পড়ে। যাক, বলে ফেললাম। এরপরে বলছে কি যে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য, 2 নম্বর কোশ্চেন, কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না। সাইডে তোমরা কোশ্চেন দেখতেছো, অ্যান্সারও দেওয়া আছে, পিডিএফটা দেখো কিন্তু। তো কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, কোন ভাষায়, মেশিন ভাষার জন্য অবশ্যই। তাহলে এরপরে কি আছে, তারপরে আসলে কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, সেটা কি, মেশিন ভাষা। এরপরে 4 নম্বর কোশ্চেনটা কি, যে কোনটি মধ্যস্তরের ভাষা। মধ্যস্তর এটা কোনটা, সি। সি হলো মধ্যস্তরের ভাষা, তোমরা মধ্যস্তরে আসো, ঠিক আছে। এরপরে কি 5 নম্বর বলছে সি ভাষার উদ্ভাবক কে। সি ভাষার উদ্ভাবক হলো তোমার ডেনিস রিচি। ওকে, 6 নম্বরে বলছে কি যে কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায়। এটা হলো সি, কারণ সি হলো মধ্যস্তরের ভাষা, এখানে তোমার মেশিন ভাষার সাথেও একটা ওর অ্যাডজাস্টমেন্ট থাকে, এবং উচ্চ স্তরের যে ফিল্ডটা ওটাও তুমি এখানে পাও, কারণ এখানে বেশিরভাগ কমান্ডগুলো তোমার কি ইংলিশ টাইপের কমান্ড, এবং বেশিরভাগ কমান্ড যেগুলো আছে এই কমান্ডগুলো তোমার কোন ধরনের, একটু একটু, মানে তুমি যদি ইউজ টু হও, একটু একটু বোধগম্য কমান, মানে একটু হাইয়ের, একটু মানে হাই লেভেল ভাষার একটু ফিল এখানে পাওয়া যায়, তাই না? এই জন্য এটাকে তোমার এটার অ্যান্সারটা হচ্ছে সি। এরপরে বলছে কি 7 নম্বরে যে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় কোনটা। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে কোনটা ব্যবহার করা হয়, সেটা হলো পাইথন সাধারণত ব্যবহার করা হয়। ওকে, তারপরে OPS5 কোন প্রজন্মের ভাষা, এটা হলো 5ম প্রজন্মের ভাষা। এখানে 2-1টা অ্যান্সার যদি ভুল থাকে, আমি সব জানতা না, মাপ চাইতে চাইতে পাগল হয়ে গেলাম, ঠিক আছে। 2-1টা অ্যান্সার ভুল থাকলে আবার হরতাল লাগাই দিও না। তাহলে এরপরে কি বলছি যে 9 নম্বরে বলছে যে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা, এটা হলো কি তোমার গ নাম্বার, সেটা হলো কি ইন্টারলেক্ট, ঠিক আছে, ইন্টার
লেক্ট। ওকে, আচ্ছা এরপরে 10 নম্বরে দেখো, 10 নম্বরে কি বলছে যে এখানে হোয়াট চিহ্ন যে অংশটা আছে এখানে কি হবে। তো হোয়াট চিহ্ন যে অংশটা এখানে উৎস প্রোগ্রাম, হোয়াট চিহ্ন অংশ, তারপরে বস্তুগত প্রোগ্রাম। তাহলে উৎস প্রোগ্রাম আর বস্তুগত প্রোগ্রাম মানে উৎস প্রোগ্রাম মানে হলো তুমি যেটা লিখতেছো প্রোগ্রাম হিসেবে, আর বস্তুগত প্রোগ্রাম মানে হলো আমাদের কম্পিউটার সহজে যেটা বুঝতে পারে, অর্থাৎ মেশিন। তাহলে এই উৎস প্রোগ্রামটারে মেশিন টাইপের প্রোগ্রামে কে রূপান্তর করে, সেটা হলো কোনো একটা অনুবাদক প্রোগ্রাম। তাহলে এখানে অনুবাদক প্রোগ্রাম কিন্তু অনেক আছে, ইন্টারপ্রেটার আছে, কম্পাইলার আছে, অ্যাসেম্বলার আছে। আমরা কিন্তু অ্যান্সার নিচ্ছি হলো কম্পাইলারকে, কারণ তোমাদের ম্যাক্সিমামের বইতে দেখছি এই টাইপের কোশ্চেনের অ্যান্সারটা কম্পাইলার ধরছে, কারণ আমাদের সি ডিপেন্ডেন্ট যেহেতু আমাদের অধ্যায়টা, তো কম্পাইলারটাকে ধরছে। ঠিক আছে, তো একটু খেয়াল রাখো যে এই ধরনের অ্যান্সারটা কম্পাইলার তারা ধরছে। ওকে, এরপরে কি আছে তোমার প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়। 11 নম্বর প্রোগ্রামের ভাষা। ওকে, তাহলে যে প্রোগ্রামের ভাষায় আমরা লিখছি না এগুলা, এই যে ভাষাগুলো লিখছি এটা হলো প্রোগ্রামের ভাষায় লেখা প্রোগ্রাম। এই টোটাল প্রোগ্রামটাকে আমরা কি বলতেছি, এটা আমরা বলি উৎস প্রোগ্রাম। এই জিনিসটাকে আমরা বলি উৎস প্রোগ্রাম। এইটা পরবর্তীতে আমাদের কম্পিউটারের ভিতরে কি হয়, ডিকোড হয়ে মেশিন ভাষায় রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে ওইটা আমরা বলি বস্তু প্রোগ্রাম। একটু মনে রাখো, সহজ করে বলতেছি। ওকে, এরপরে 12 নম্বরে বলছে কি যে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপটা কি। এটা কই থেকে আসছে স্যার, দেখছো এগুলো কিন্তু নবীর থেকে আসে প্রচুর পরিমাণে বোর্ডে। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ হলো তোমার কি প্রোগ্রাম ডিজাইন। এটা কই থেকে আসছে, প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ ওইখান থেকে আসছে। এরপরে প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি। তুমি যে প্রোগ্রাম তৈরি করবা, প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কি, সেটা হলো আমার কি তোমার প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী, ঠিক আছে, ধাপটা কি, সেটা হলো তোমার প্রোগ্রাম কোডিং। ঠিক আছে, তাহলে এখন কথা হলো এই যে তুমি যে ধাপগুলো পড়তেছো এটা কি উল্টাপাল্টা করা যাবে না। তুমি প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ ওইখানে সিরিয়ালে যে ধাপগুলো পড়ছো এটা সিরিয়াল মেনটেন করেই পড়তে হয়। এই জন্য তোমাকে এই ধরনের কোশ্চেন আসে, তুমি যাতে বলতে পারো এটার পরেরটা কি, এটার আগেরটা কি। ওকে, এরপরে বলছে কি যে প্রোগ্রাম 14 নম্বরে বলছে হলো প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়। কোন ধরনের ভুল করলে কম্পিউটার বলে দেয় যে এখানে তুমি ভুল করছো, সেটা হলো সিনট্যাক্সের ভুল, তুমি এটা জানো। এরপরে 15 নম্বরে বলছে কি যে ফ্লোচার্ট কত প্রকার। ফ্লোচার্ট হলো 2 প্রকার, তাই না। ফ্লোচার্ট হলো 2 প্রকার, কোনটা কোনটা, সিস্টেমেটিক ফ্লোচার্ট আর কি প্রোগ্রাম ফ্লোচার্ট, তাই না। এরপরে 16 নম্বর ওখানে বলছে কি যে প্রোগ্রাম ফ্লোচার্টের প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীক চিহ্নটা ব্যবহার করা হয়। প্রক্রিয়াকরণের জন্য কোনটা ব্যবহার করছি আমরা, দেখো তো আয়তক্ষেত্র ব্যবহার করছি না। প্রক্রিয়াকরণ মানে কি, যেখানে সূত্র টাইপের জিনিসগুলা আমরা সাধারণত লিখছি, মানে সহজ করে তোমার বলার জন্য এই টাইপের জিনিসের ভিতরে আমরা সূত্র টাইপের জিনিসগুলো লিখছি না। আয়তক্ষেত্র টাইপের বা আরও লম্বা করে আমরা আঁকছিলাম, যে আরও লম্বা করে আঁকছি, সমস্যা কি। ঠিক আছে, তো যাই হোক এই চিত্র পতা হয়েছে, তো এটা আমি না রাখি। তারপরে এরপরে কি আছে, এরপরে তোমার 17 নম্বর পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটা। পরবর্তী নিচের লাইনে যাওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়, সেটা হলো তোমার /r। ওকে, এখানে /r দিয়ে বলছে, একটু খেয়াল করে দেখো যে আমি তোমাদের কোনো একটা ক্লাসে বলছিলাম যে আমাদের /n দিয়ে তোমার নিউ লাইন, এটা যদি এখানে আর এর জায়গায় nও থাকতো তুমি এটা দিতে পারতা যে নতুন লাইনে যাওয়ার জন্য। ঠিক আছে, আর হলো আউটপুট, আমি এখানে ছোট একটা নোট দিয়ে দিছি, আউটপুট পরবর্তী লাইনের একই কলামে বারবার প্রদর্শনের জন্য, পরবর্তী লাইনে যাওয়ার জন্য। আর ওই কলাম বরাবর, অর্থাৎ যেখানে আউটপুটটা আসছে সেই বরাবর পরবর্তী লাইনে আবার ওইখান থেকে আউটপুটটা শুরু করার জন্য আমাদের এখানে কি থাকে, /rটা ব্যবহার করা হয়। আর যদি তোমাকে বলতো নতুন লাইনে আউটপুট দেখানোর জন্য নতুন লাইন করে, তাহলে /nটা তুমি এখানে বলতে পারতা। তো একটু মনে রাখো /r এর কাজটাও, কারণ কোনো একটা ক্লাসে তোমাকে আমি একটু বলছিলাম। ওকে, এরপরে তোমাকে বলা হয়েছে কি যে 18 নম্বর সি ভাষায় বৈধ চলক কোনটা। বৈধ মানে কি, যেটা সঠিক, তার মানে এখানে কোনটা বৈধ চলক, সেটা হলো খ নাম্বারটা, রোল, তারপরে আগে রোল লিখছে তারপরে নাম্বার দিছে। ঠিক আছে, তাহলে আগে লেখা পরবর্তীতে নাম্বার লিখলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে আবার সঠিক চলক কোনটা। এটার এই কয়টা কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন এটা করছি যাতে তোমরা নিয়মগুলো আবার ক্লিয়ার হয়ে যাও। 19 নাম্বার আবার বলছি সঠিক চলক কোনটি, সেটা হলো এখানে খ নাম্বারটা সঠিক, কারণ নাম্বারের পরে 1 আছে। আর বাকিগুলো ভুল কেন, কারণ একটা স্পেস আছে, আর একটাই তোমার মাঝখান দিয়ে দাগ দিয়ে দিছে একটা চিহ্নের মতো, আর একটা হলো তোমার কি নাম্বারটা আছে প্রথমে, তাই না। তাহলে এই জন্য ওরা হলো ভুল। ওকে, এরপরে কি আছে যে 20 নম্বরে বলছে কি যে ডাবল টাইপ ডাটা নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন। এটা হলো তোমার কি, এটা হলো 8 বাইট। ঠিক আছে, ডাবলটা মনে আছে, ডাবল হলো তোমার 4টা ছিল, ইন্টিজারের জন্য ক্যারেক্টারের জন্য 1 বাইট, ঠিক আছে, ইন্টিজারের জন্য 2 বাইট, আর হলো তোমার ফ্লয়েটের জন্য 4 বাইট, আর ডাবলের জন্য হলো 8 বাইট। তাহলে এবার ফ্লোটিং ডেটা ফরম্যাট স্পেসিফায়ার কোনটা। ফরম্যাট স্পেসিফায়ার তুমি চিনো আশা করি, কারণ তুমি অধ্যায় শেষ করে ফেলছো। তাহলে ফ্লোটিংয়ের জন্য কি %f। তারপরে 22 নম্বরে বলছে কি সঠিক চলক কোনটা।
তো এখান থেকে ঘ নম্বরটা সঠিক চলো, কারণ আমাদের আন্ডারস্কোর যে জিনিসটা আছে আমাদের তোমার ওই যে কোনো কিছুর যে এখানে দেখতেই পারতেছো, মনে করো এখানে আমি লিখলাম নাম্বার, ঠিক আছে, এই আন্ডারস্কোর 1 এইভাবে দিলে কিন্তু হয়। এই জিনিসটারে যদি আমি এই জিনিসটারে এইভাবে লিখলে সমস্যা নেই, কিন্তু এই জিনিসটারে যদি আমি মাঝখানে দিয়ে দিতাম তাহলে কিন্তু সমস্যা। একটু খেয়াল রাখো, হ্যাঁ, অ্যান্সারগুলো ভালো মতো খেয়াল করে দেখবা। তাহলে এরপরে তোমার কি আছে, এরপরে হলো 23 নম্বরে বলছে সি ভাষায় এক্সপ্রেশন এক্স ইকুয়াল যেই পাওয়ার যে ম্যাথটা দেওয়া আছে সেটা আমরা 23 নম্বর ম্যাথটা আমরা একটু করে দেখি। চলো, এই যে আমি এখানে করে রাখছি তোমাদের জন্য, একটু করে দেখি তাহলে আর একটু সহজ হবে। তাহলে এটার ম্যাথটা আমাদের কি হবে, সহজ করে দেখো যে এই ধরনের ম্যাথ কিন্তু প্রচুর পরিমাণ আসে এমসিকিউতে। তাহলে আসলে তুমি ফার্স্টে দেখবা যে পাও আছে, পাও দিয়ে এটা হলো বেস, এই যে 3, আর উপরে পাওয়ার 2, তাহলে উপরে চলে গেল, তারপরে কি প্লাস, আমরা এটা আর এটার ভাগশেষ বের করব। তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4 হয়, 5 হইতে বাকি থাকে কত, 1 বাকি থাকে, এটার আমরা বলি ভাগশেষ, তারপরে কি প্লাস এর প্লাস অ্যান্ড 3। তাহলে আমাদের কত আসলো, এটার উপরে করলে হয় 9, তারপরে প্লাস 1 প্লাস 3, তাহলে সমান সমান আসতেছে হলো 10 13। তাহলে চলো অ্যান্সারটা 13 কিনে দেখে এসে আমরা, দেখছো অ্যান্সারটা হলো 13 ঘ, দেখছো সহজ করে বের করে ফেলতে হবে। এরপর 24 নম্বরে আমরা বলছি হলো কি ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, ডাবল ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ডাবলের জন্য কি ছিল আমাদের লং ফ্লয়েড টাইপের, আমি বলছিলাম যে LF যেটা আছে ওটা তোমরা দিয়ে দিবে, অর্থাৎ গ নম্বরে এটা যেটা আছে সেটা দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 25 নাম্বার, সেখানে আমি সেখানে লেখা আছে কি যে টেক্সট ডেটা টাইপের বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে। এই কোশ্চেনটা আসলে অ্যাকুরেটলি বলা যায় না যে এটা সি এর কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা মেইনলি হলো আমাদের অধ্যায় 6 এই কোশ্চেনটা থাকে, কিন্তু তোমাদের অনেকগুলো গাইডের ভিতরে এই কোশ্চেনটাকে অধ্যায় 5-এ নিয়ে আসা হয়েছে, যার কারণে আমি এখানে লিখছি, নাহলে তোমরা অনেকেই হেজিটেট হইতে যে এটা আবার কই থেকে আসলো, ঠিক আছে। তা আপাতত তুমি এটা মনে রাখতে পারো যে টেক্সটের ভিতরে সর্বোচ্চ কতগুলো সংখ্যা তোমার মানে টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে, সেটা হলো 256টা পর্যন্ত বর্ণ হইতে পারে। এখন তুমি যদি এটা অধ্যায় 6 টাইপে মনে রাখতে না চাও, তাহলে আমি শর্ট করে তোমাকে বলতে পারি, মনে করো ক্যারেক্টারটা হলো টেক্সট টাইপ, ক্যারেক্টার ভিতরে তোমার কয়টা বাইট থাকে, মানে তুমি ক্যারেক্টার দিয়ে কোনো কিছু যদি বলতে CHAR ক্যার দিয়ে যদি বলতা AB, তাহলে AB এর ভিতরে কয়টা বাইট যেত, AB এর ভিতরে বাইট যেত হলো 1 বাইট, কারণ ক্যারেক্টারের ডাটা টাইপের জন্য কতটুকু জায়গা লাগে মেমোরিতে, 1 বাইট, BYTE, আর 1 বাইট সমান সমান কি 8 বিট, 8 বিটরে তুমি 2 টু দি পাওয়ার 8 সমান সমান 256 দিয়ে মনে রাখো, ঠিক আছে। জাস্ট একটা তোমার মনে রাখার জন্য কিছু একটা বললাম যে এটা দিয়ে মনে রাখো। আমরা অধ্যায় 6 যদি পড়তাম তাহলে মানে পড়লে তুমি আরও বুঝতে পারতে যে আসলে এই জিনিসটা কি। এটা মিললে অধ্যায় 6-এর, কিন্তু তোমাদেরকে অনেকগুলো বইতে এটা এই অধ্যায় টেনে রাখছে গাইডের ভিতরে, তাই আমি এটা তোমাকে জাস্ট বলে দিলাম, কিন্তু এই লজিকটা জাস্ট তোমাদের জন্য ফালতু লজিক, এটা আবার সিরিয়াসলি নিও না, এটার মেন অ্যান্সারটা অধ্যায় 6-তে আছে। তাহলে এরপরে কি আছে, দুঃখিত, এরপরে 26 নম্বর বলছে সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়। আমরা লং ইন্ট, শর্ট ইন্ট এটা পড়ছিলাম, লং ফ্লয়েড, শর্ট ফ্লয়েড এই টাইপের কথা পড়ছিলাম, যাকে আমরা বলছিলাম যে ডাটা টাইপ, তোমার ডাটা টাইপের যে মডিফায়ার ছিল সে মডিফায়ারে আমরা পড়ছিলাম। তাহলে লং করে দিলে ও কি হয়ে গেছিলো, বড় হয়ে গেছিলো না, তাহলে ওটা কতটুকু জায়গা নিতে ছিল, তাহলে ও হলো তোমার 4 বাইট। ইন্টিজার নর্মালি মেমোরিতে কতটুকু জায়গা নেয়, 2 বাইট জায়গা নেয়, কিন্তু লং ওইটা যখন করবা বড় করে দিবে তখন এটা 4 বাইট জায়গা নেবে, ওকে। ক্লাসগুলো আরেকবার দেখবে যদি ভুলে যাও, ওকে। তারপরে তোমার কি আছে 27 নম্বর বলছে সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়, ঠিক আছে, সেটা হলো ইন্টিজার বলা হয়। ইন্টিজারের ভিতরে যে তুমি পূর্ণ সংখ্যা বললা, এবার পূর্ণ সংখ্যার ভিতরে ধনাত্মকও থাকতে পারে, ঋণাত্মকও থাকতে পারে, ওকে। তাহলে ওইটার আমরা বলি হলো পূর্ণ সংখ্যাকে, দেখো সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা মানে ওইটা হলো কি, ওটা হলো ইন্টিজার, হোক ধনাত্মক বা হোক ঋণাত্মক, আমাদের কোনো যায় আসে না। এরপর 28 নম্বর কোশ্চেনটা দেখো, 28 নম্বর কোশ্চেনে আমরা কি বলছি যে এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন একটা দেওয়া আছে, বলতেছে এটার মান কত, এটা আমি লিখে রাখছি, দেখো যে এক্স এর মান 5 হলে এটার মান কত। এখন এটা কিন্তু কাইন্ড অফ একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, তুমি এটা শিখছো, এটার মানে এটা কি যে এক্স তোমার কি আছে, এক্স প্লাস ইকুয়াল টু 15, এটার মানে এটা হলো কি, অর দিয়ে লিখলাম যে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 15, মনে আছে, নাহলে অপারেটরের ক্লাসটা একটু দেখে আসতে হবে। তাহলে এটার মানে কি, অর দিয়ে আবার লিখি, এটার মানে হলো এক্স সমান সমান, এক্স এর মান কত, এক্স এর মান হলো এই যে 5 দেওয়া আছে, তাহলে এখানে কি 5 প্লাস 15, তাহলে সমান সমান কত হলো 20।
ওকে, তাহলে এটা নিয়ে কিন্তু আমি এখন লিখতে দিলে আবার অপারেটর ক্লাসে চলে যেতে হবে। তাহলে খেয়াল করে দেখো যে আমরা এই টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটরকে এভাবে লিখতে পারি, এবং এভাবে লেখার পর এক্স এর মানটা বসাই দিছি, বসাই দেওয়ার পর যোগ করে আমাদের এই মানটা চলে আসছে। দরকার পড়লে ক্লাসটা আরেকবার দেখবা। দেখো এটার মান কত দেওয়া আছে, ঘ 20। ওকে, তারপরে 29 নাম্বারটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। 29 নাম্বারে আমি বলছি এক্স এর মান যদি 10 হয় তাহলে এটার মান কত হয়, দেখো ভালো করে বুঝো। তাহলে উদ্দীপকে উল্লিখিত 29 নাম্বার, উদ্দীপকে উল্লিখিত ওয়াই এর সর্বশেষ মান কত হবে। ওয়াই এর সর্বশেষ মান তোমাকে চাইছে, ওয়াই এর সর্বশেষ মান ভালো করে বুঝো। তার মানে এইখানে যতগুলো কাজ আছে সবগুলো কাজ ঘটবে, ঘটার পরে ওয়াই এর ভিতরে কত ঢুকে। দেখো ফার্স্টে বলছে হলো এক্স এর মান কত, এক্স এর মান বলছে হলো 10। তারপরে এখানে আইসা আমরা ওয়াই এর ভিতরে কি করছি, এক্স ইন্টু 5 দিছি, তার মানে হলো 10 ইন্টু 5। তার মানে এখানে বর্তমানে ওয়াই এর ভিতরে কত আছে, 50 আছে। ভালো করে বুঝো, এই যে এক্স এর মানটা এখানে এসে বসছে না, তাহলে 10 গুণন 5 মানে 50 আছে। তাহলে এই 50টা এই লাইন থেকে, এই 50টা কি হলো পরবর্তী লাইনের ভিতরে আসলো, অর্থাৎ এই জায়গায় এখানে এসে বসলো কি তোমার 50টা বসলো। তার মানে এখানে আসলে কি আছে, এই লাইনটা তোমার কি আছে ভালো করে বুঝো, ওয়াই ইজ ইকাল টু 50% কত 3। এরপরে তোমার এরপরের লাইনটায় তোমার কি আছে, ওয়াই হোয়াট চিহ্ন আছে। তাহলে এরপরের লাইনে ওয়াই হোয়াট চিহ্ন মানে কি, এবার আমরা দেখবো 3 দিয়ে, সরি এখানে 50 হবে, দেখছো। তাহলে 3 দিয়ে আমরা কি করব, 3 দিয়ে আমরা এই 50কে 3 দিয়ে আমরা কি করব, এই 50কে ভাগশেষ করব। তাহলে 3 দিয়ে যদি তুমি করো তাহলে 3 10 30 হয়। তারপরে তোমার কত পর্যন্ত যায়, এই নামটা নামতে আমি খুব দুর্বল রে ভাই। তোমার যাই মনে করো হলো, আর হলো 3 6 18, তাহলে 30 আর 18 48 পর্যন্ত যায়, 2 বাকি থাকে। ভালো করে গুনো, ঠিক আছে। তাহলে 3 16 48। ওকে, আরে অনেক বড় নামটা বলে ফেলছি। 3 16 48 পর্যন্ত যায়, এরপরে 2 50 হইতে 2 বাকি থাকে। 3 16 48, 50 হইতে 2 বাকি থাকে, যেটা বাকি থাকে ওইটারে আমরা বলি ভাগশেষ, এবং ওইটা এসে এখানে বসবে। কারণ আমি বলছি যে এইটারে এটা দিয়ে ভাগশেষ করার পর যেটা থাকবে সেটা ওয়াইতে বসবে, তার মানে এই যে ওয়াইতে যায় 2 বসছে। তাহলে সবার প্রথমে কি হয়েছে দেখো, এক্স এর মান কত ছিল, দেখি তো অ্যান্সার 2 নাকি। তাহলে এটার অ্যান্সার এই 29 অ্যান্সার গ, এটার অ্যান্সার হলো 2, ঠিক আছে। তাহলে সবার প্রথমে এক্স এর মানটা এখানে বসছে, 5 ওর সাথে গুণ হয়ে গেছে, গুণ হয়ে তোমার 50 হয়ে গেল, 50 হয়ে নিচে আসলো এই যে ওয়াইয়ের জায়গায় 50টা ওয়াইয়ের ভিতর ঢুকলো, দেন ওয়াই 50টাকে এখানে নিয়ে আসছে, এখানে আসার পরে 50কে 3 দ্বারা ভাগশেষ করলাম, ভাগশেষ করলে 2 থাকে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হলো আমাদের 30 নাম্বার। এখানে বলছে যে নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ। কিওয়ার্ড কিন্তু তোমরা শেষের দিকের ক্লাসে পড়ছো। তাহলে এখানে দেখো ঘ নাম্বারটা বলছে রিটার্ন, গো টু, ব্রেক, এগুলো হলো কিওয়ার্ডের উদাহরণ। এরপরে কি 31 নাম্বার বলছে সি প্রোগ্রামিং ভাষায় সুইচ কি। তাহলে সুইচটা এটা কিন্তু তোমরা পাও নাই, এটা আগের কিছু রাইটারের বইতে একটু লিখতো, তো একটু তোমরা যাতে জানতে পারো এই জন্য আমি এখানে দিছি। সুইচটা হলো এক ধরনের কিওয়ার্ড। এটার বিশেষ একটা কাজ আছে, এটা ইফ এলসে যে কাজগুলো আছে না, সুইচ দিয়ে ওই কাজটা আমরা করতে পারতাম, সুইচ কেস দিয়ে এই কাজগুলো আমরা করতে পারতাম, যেটা তোমাদের বইতে এখন আলোচনা করা হয় না, ঠিক আছে। একটু মনে রাখো এটা একটা কিওয়ার্ড। এরপরে হলো আমাদের 32 নম্বরে একটা কোড দেওয়া আছে, বলছে উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে উদ্দীপকের যে প্রোগ্রামটা আছে এটা যদি রান করে, তাহলে আমি কিন্তু এই যে 32 নম্বরটা, আচ্ছা 32টা লিখি নেই কারণ একটু সহজ, মুখে মুখে বোঝায় দেওয়া যাচ্ছে এই জন্য লিখি নেই। তাহলে এখানে তোমার উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে। তাহলে এখানে দেখো এর মান হলো 3, আর বি সমান সমান কত বলছি একটু তাকায় দেখো, আমি বলছি এখানে হলো এর মান হলো 3 দেওয়া আছে, আর তোমার কোডটা তো তুমি দেখতেছো, আমি শর্ট করে লিখতেছি, হ্যাঁ। আর বি সমান সমান আছে কি 2 ইন্টু এ। তাহলে এই কোড যদি রান করে, ঠিক আছে, তাহলে এই কোড যদি তোমার রান করে, আমি শর্ট করে লিখলাম আর কিছু লিখলাম না, ওকে। এই কোড রান করলে তোমার বি এর মান কত হবে, এই যে এর মান 3 এসে এখানে বসবে, 3 দুগুণা 6। তাহলে বি এর মান কত আসতেছে দেখো, উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে, বি এর মান হবে 6। এরপর তোমাকে বলতেছে হলো 33 নম্বরে যে সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটা। উপাত্ত গ্রহণ মানে হলো তুমি ইনপুট দিবে, কিসের মাধ্যমে ইনপুট দাও, স্ক্যানএফ এর মাধ্যমে। এরপরে হলো তোমার বলছে হলো কি 33 গেল। এরপর 34 নম্বরে বলছে হলো কোনটি রিলেশনাল অপারেটর। ভালো করে বুঝো, রিলেশনাল অপারেটর তুমি চিনো, নাহলে আরেকবার ক্লাসটা দেখে এসো। সেটা হলো যে দুইটা প্লাস 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 যেটা আছে এটা রিলেশনাল অপারেটর, কারণ এটা একটা একজনের সাথে এই সাইডের জনের সাথে এই সাইডের জনের তুলনা করে। এরপরে কি আছে হলো সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের হয়। সি ভাষায় এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ক্লাসও বলে দিয়েছিলাম যে 6টা রিলেশনাল অপারেটর হয়, এটা একটু মনে রাখতে বলছিলাম তোমাকে, ঠিক আছে। এরপরে হলো তোমার কি 34-এ গেল, 35 নম্বরে বলছে সি ভাষায়
রিলেশনাল অপারেটর কয় ধরনের হয়, এটা তোমার বললাম 6 ধরনের। তারপরে তোমার আছে হলো কোনটি সম্পর্কযুক্ত অপারেটর, সম্পর্ক মানে কি রিলেশনাল অপারেটর, এটা হলো খ নাম্বার, ঠিক আছে, খ নাম্বারটা তুমি জানো এটা, নাহলে ক্লাসটা আরেকবার দেখতে হবে। তারপরে তোমার কি আছে, তারপরে আছে হলো যে একটা ছোট কোড দিছি 37 নম্বরে, এবার বলছি যে প্রোগ্রামটির আউটপুট কোনটা, ভালো করে বুঝো প্রোগ্রামটার আউটপুট কোনটা। তাহলে 37 নম্বরের কোড আমি যে দিছি, দেওয়ার পর আমি বলছি যে এক্স এর মান, এবার এক্স এর মান কত থেকে শুরু, ভালো করে বুঝো, এক্স এর মান শুরু হয়েছে কি 5 থেকে, ঠিক আছে, এক্স এর মান শুরু হয়েছে কত থেকে 5 থেকে, এক্স এর মান যাইতে পারবে কত পর্যন্ত 10 পর্যন্ত, বাড়তেছে কত করে 1 করে, ভালো করে বুঝা নিও কিন্তু। এবার প্রিন্টএফটা আগে, ঠিক আছে, প্রিন্টএফটা কি দিছি আগে, কিছু টুকটাক ভুল থাকলে আমি শুধরাই দেবো না, তখন জিনিসটা একটু দেখতে থাকো, হ্যাঁ। তাহলে প্রিন্টএফটা যেহেতু আগে আছে, এরপরে আমরা তাকে একটা শর্ত দিয়ে বলছি কি এটা হলে ব্রেক হয়ে যাবে। তাহলে ভালো করে বুঝতে হবে যে আমি এটা ক্লাস কিন্তু তোমাকে আগে করাইছি, সেটা হলো যে প্রিন্টএফ যদি আগে থাকে তাহলে এখান থেকে এখানে কাজ হবে, তারপরে জাজ করবে অ্যান্ড ব্রেক হবে, ঠিক আছে। তাহলে প্রিন্টএফের আগে থাকার কারণে প্রিন্টএফের কাজটা কিন্তু হয়ে যাবে। তার মানে জিনিসটা কি দেখো, আমার আউটপুট কি আসতেছে, ফার্স্টে দেখতেছে এটার মানটা 5, এটা কি 10 থেকে তোমার ছোট, হ্যাঁ ছোট, ঠিক আছে, এক্স এর মান, এই যে এক্স এর মান এখানে 5 না, 5 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে নিচে আসলো, তোমার কি হয়ে গেল, নিচে এসে তোমার এই যে 5 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, বুঝতে পারছো, 5টা প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট হয়ে যাওয়ার পরে সে চেক করতেছে যে ভাই এক্স এর মান কি 6 হলে ব্রেক করে দাও, কিন্তু ও তো 5 নিয়ে আসছে, তার মানে এটা 6 না, তার মানে ব্রেক হবে না। তাহলে এখান থেকে আবার সে কোথায় যাবে, এই যে এক্স প্লাস প্লাস, তার মানে কি হবে, এক্স এর মান এখন কত হবে 6 হবে, ঠিক আছে। 6 হওয়ার পরে এই যে এখানে যে আবার বসবে সে 6, বসার পরে আবার জিজ্ঞাসা করবে সে কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, এই যে নিচে আসবে আইসা আবার কি প্রিন্টএফ এক্স, তার মানে এর পাশে আবার কি হয়ে যাবে 6 প্রিন্ট হয়ে যাবে। অনেকে আবার এটা 56 ভাবে, অনেক বইতে এইভাবে দিছে, তো তোমরা মনে করো 56 এখানে সংখ্যাগুলো প্রিন্ট হচ্ছে, ওকে। তো একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল রাখতে হবে, ওকে। তাহলে আমাদের কি আসলো যে এটা হলো তোমার 6 প্রিন্ট হয়ে গেল, 6 প্রিন্ট হয়ে যাওয়ার পরে 6 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, 5 আর 6 প্রিন্ট হওয়া শেষ। এইবার নিচে এসে দেখতেছে যে এক্স এর মান যদি 6 হয় তাহলে ব্রেক করে দিতে হবে, তাহলে এইবার 6 পাওয়ার পরে সে ব্রেক করে দিল, কোডটা একবারে শেষ হয়ে গেল, কিন্তু আমার কিন্তু এখানে 6টা একবার প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমার আউটপুটটা কি 5ও প্রিন্ট হয়েছে 6 হয়েছে, অর্থাৎ 5 6টা এখানে তোমার আউটপুট। তাহলে খেয়াল করে দেখতে হবে কি প্রিন্টএফটা কোথায় আছে, ওই হিসাবে কাজ করতে হবে, এরপরে সমস্যা থাকলে এই ক্লাসটা আরেকবার দেখতে হবে। আচ্ছা, এরপরে দেখো হলো আমাদের 38 নাম্বারটা চলে আসছে। তো একটা জিনিস কিন্তু আমি বারবার বলতেছি, সেটা হলো আমার লেখায় অনেক ভুল থাকতে পারে, টুকটাক ভুল হইতেই পারে, আমি মানুষ মাত্র, অবশ্যই এখানে ভুল থাকতেই পারে। তো আমি কিন্তু লেখার সময় যদি আবার কোনো কিছু পেয়ে যাই ওটা কিন্তু শুধরাই দিচ্ছি ইনস্ট্যান্ট, তো আগে থেকে দেখে লাফাও না, আমি করানোর সময় যদি কোনো ভুল পাই ওখানে ঠিক করে দিব, ঠিক আছে। যেমন এখানে আমি একটু কারেকশন করে দিচ্ছি যে আমি ভুলে এক্স লিখে ফেলছিলাম যে জায়গায়, এটা আই হবে, ওকে। তাহলে এখানে আমার কি আছে দেখো, এখানে আমার তোমার বলছে হলো কোডের ভিতরে যে আয়ের মানটা, এখানে তোমার কি বলছে যে 38 নম্বরে প্রোগ্রামটির আউটপুট কোনটি হবে। তাহলে প্রোগ্রামের আউটপুট ভালো করে বুঝো, আমার এখানে কিন্তু আই আছে, আয়ের মানটা কত আছে 1, আয়ের মানটা কি তোমার হলো 10 থেকে ছোট, হ্যাঁ 1 10 থেকে ছোট, তাহলে তোমার কি হয়ে যাবে প্রিন্ট হয়ে যাবে, 1 তো প্রিন্ট হতে কোনো সমস্যা নেই, তাহলে 1 কি হলো প্রিন্ট হলো। আর এখানে তাকায় দেখো তোমার এই যে ইনক্রিমেন্ট যেটা দিছে, এই যে এই জিনিসটা হলো তোমার কি দিছে, আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর টাইপে দিছে, এটা কিন্তু আসলে কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, কথা বুঝে আসছে। এইটা কিন্তু দেখছো সব জায়গাতেই তোমাকে দিয়ে কিন্তু বিপদে ফেলা দিতে পারে, একটু মাথাটা খোলা রেখো। তাহলে আমার প্রথমে কি হলো, তোমার বললো যে আয়ের মানটা হলো 1 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আইকে প্রিন্ট করো, প্রিন্ট করলাম, আয়ের মান 1 প্রিন্ট হয়ে গেল। এবং এর পরবর্তী লাইনে এসে বলতেছে আয়ের মান 6 হলে বন্ধ করে দাও, আয়ের মান 6 যেহেতু না, তার মানে তোমার কি হয়ে গেল, আবার উপরে গেল, যাওয়ার পরে আয়ের মানকে কি করলো, আইজিক্যাল এই এটা যেহেতু আইজিক্যাল টু আই প্লাস 2, অর্থাৎ আয়ের মানকে 2 বাড়াইলো, বাড়ানোর পরে আয়ের মান 1 থেকে কত হয়ে গেল 2 পড়ছে, তাহলে 3 হয়ে গেল। এবার 3 আবার এখানে আসবে, আসার পরে বলবে 3 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তার মানে আবার কি হবে 3 প্রিন্ট হয়ে যাবে, এই যে 3 প্রিন্ট হয়ে যাবে। এরপর নিচে এসে বলবে আয়ের মান 6 হলে বন্ধ করে দাও, আয়ের মান 6 না, কারণ আয়ের মান 3, তাহলে বন্ধ হয়নি, তাহলে আবার এখানে যাবে, আয়ের মান আবার 2 বাড়বে, তাহলে কত হইতেছে আয়ের মান 5 হয়ে গেল, 3 থেকে 5 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, আবার নিচে যাবে 5 প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। 5 প্রিন্ট হয়ে যাওয়ার পরে বলতেছে আয়ের মান 6 হলে বন্ধ করে দাও, 6 না, তাহলে আবার এখান থেকে বাড়বে, 5 থেকে কত হয়ে যাবে 7 হয়ে যাবে, বুঝতে পারছো। 7 হয়ে সে আবার এখানে আসবে, বলবে 7 কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে এই যে প্রিন্টএফ আই, তার মানে আবার কি 5 এর পরে 7ও প্রিন্ট হয়ে যাবে। এরপরে চেক করতেছে আয়ের মান 6 হলে বন্ধ করে দাও, কিন্তু আয়ের মান তো 6 হয় নাই, তার মানে তোমার কিন্তু এই কোডটা বন্ধ হচ্ছে না, ঠিক আছে। দেখছো যে 7 প্রিন্ট হয়েছে, 7 তো প্রিন্ট হয়েছেই, আবার বন্ধ হয়নি, আবার উপরে যাবে, এবার 7 থেকে কি হবে 9 হবে,
কারণ i = i + 2, এর সাথে 2 কে বৃদ্ধি করো, 9 হয়েছে, 9 এখানে আসবে, 9 কি 10 থেকে ছোট? হ্যাঁ ছোট, নিচের লাইনে আইসা 9ও কি হয়ে গেল? 9ও প্রিন্ট হয়ে গেল। 9 প্রিন্ট হওয়ার পরে এবার নিচে এসে দেখতেছে যে আয়ের মান 6 হলে বন্ধ করো, আয়ের মান 6 না, প্রবলেম নাই। দেন এখান থেকে আবার তোমার কি হইতেছে, এখান থেকে আবার সে উপরে উঠলো, দেন এখানে তোমার কি হয়ে গেল, আয়ের মান 9 থেকে 11 হয়ে গেল, এখানে এসে 11 বসবে। এবার 11 বসার পরে কি দেখতেছে, ও 10 থেকে বড় হয়ে গেছে, কোডটা আর চলবে না, অর্থাৎ তোমার আউটপুট হইতেছে 13579, তার মানে আমাদের গ, এটা হলো আমাদের আউটপুট। ঠিক আছে, এরপরে 39 নাম্বার কি বলছে দেখো, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারে? তুমি এটা জানো, এটা হলো গ নাম্বারটা অ্যান্সার। এরপরে বলছে কি দেখো, তোমার দুঃখিত, তোমার 40 নম্বরে বলছে কি যে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করা হয়? আমরা যে ফাংশন বলতে বুঝাইছিলাম যে সি এর কিছু নিজস্ব কিছু ওয়ার্ড যেগুলোর পরে কি থাকে, দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, এরকম টাইপ জিনিসটাকে আমরা ফাংশন বলি। তো এই জিনিসগুলো তোমাদের কিছু জিনিস তোমাদের নাই, যে তারপরও আমি তোমাকে অ্যাড করছি যাতে তোমরা জেনে থাকো। তাহলে বলছে একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য, স্ট্রিং মানে ওই যে বাংলাদেশ লিখলে এটা অনেকগুলা অক্ষর মিলে একটা যে লম্বা লাইন তৈরি করলে এটাকে আমরা বলি হলো স্ট্রিং টাইপের জিনিস। তাহলে এটা দৈর্ঘ্য বের করার জন্য তোমার কি কি কোন ধরনের ফাংশন সিতে ব্যবহার করা হয়, জাস্ট তুমি জেনে রাখো এটা। সেটা হলো তোমার STRLEN, ঠিক আছে, এই জিনিসটা তোমার এখানে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, তাহলে এটা ব্যবহার করা হয়, একটু খেয়াল রেখো। দু একটা জায়গায় ছোট হাতে বড় হাতের একটু ঝামেলা করে রাখছি, মানে লিখতে যায় হয়তো বা খেয়াল ছিল না, তো ওই জিনিসটা তুমি একটু বুঝে নিও। সিতে ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের ফাংশন টাইপের শব্দ, অন্যান্য শব্দ কি থাকে, ম্যাক্সিমামই ছোট টাইপের থাকে। ঠিক আছে, ছোট টাইপের অক্ষরে থাকে। তাহলে এরপরে আমাদের কি আছে যে 41 নাম্বার, এখানে বলছে সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটা? লাইব্রেরি ফাংশন কি? ঠিক আছে, তাহলে এটা কি লাইব্রেরিতে, অর্থাৎ আগে থেকে হেডার ফাইলে আছে কোনটা, এভারেজ, সাম, ইফ, এগুলো কি আগে থেকে আছে? তোমার লাইব্রেরি ফাংশন অর্থাৎ তোমার হেডার ফাইলের ভিতরে কোনটা আছে? এখানে প্রিন্টে কোন হেডার ফাইলে আছে? সেটা হলো আমাদের studio.h বা stdio.h এখানে আছে। তাহলে যেই জিনিসগুলো আমাদের হেডার ফাইলের ভিতরে থাকে ওইগুলোকে আমরা বলি হলো লাইব্রেরি ফাংশন। এখানে তোমার প্রিন্টটা ওইটার ভিতরে আছে। ওকে, এরপর 42 নম্বরে বলছি যে নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? ভালো করে বুঝো, এখানে হলো ফাংশন। ঠিক আছে, নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? তাহলে ফাংশন টাইপের কোনো শব্দ আমাদের সি এর ভিতরে সরাসরি নাই। এরপর 43 নম্বরে বলছি যে গেট সিএইচ এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা? তাহলে গেট সিএইচ এর জন্য প্রয়োজনীয় কোনটা? সেটা হলো conio.h, তোমরা তো এটা জানো। কোনটি সি ভাষার ফাংশন? 44 নাম্বার, এখানে বলতেছে কি আমাদের প্রিন্টএফ, এটা হলো সি ভাষার একটা ফাংশন, তাই না? কারণ প্রিন্টএফের পরে যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকে এবং বিশেষ কাজ ও সম্পন্ন করে। এরপর আমাদের আছে কি যে ফ্লো চার্টের বৃত্তাকার চিহ্নটি বোঝায়। তোমাদের ফ্লো চার্টের বৃত্তাকার চিহ্নটি বোঝায় কি? বোঝায় বৃত্তাকার, ফ্লো চার্টের ভিতরে গোল বৃত্ত থাকলে আমাদের এটা বোঝায় হলো গ নাম্বার, সংযোগ চিহ্ন এটা বোঝায়। একবারে গোল যেটা, নট শুরু শেষের যেই ডিমের মতো, এটা একবারে বৃত্তাকার যেটা। এরপর তোমার হলো আছে কোনটা? 46 নাম্বার দেখো, 46 নাম্বার বলছে সি ভাষায় লাইব্রেরি ফাংশনগুলো কোনগুলো? তাহলে তোমার পরিচিত কোনটা লাইব্রেরি ফাংশন আছে? 1 আর 2 নাম্বার, প্রিন্টএফ, স্ক্যানএফ, এই টাইপের জিনিস। সি এর ভিতরে অ্যাড টাইপের কোনো জিনিস তুমি করছো? ওটা করো নাই, তাহলে সি ভাষা লাইব্রেরি ফাংশন হলো প্রিন্টএফ আর স্ক্যানএফ। এরপরে 47 নাম্বার কি বলছে দেখো, সি ভাষায় ধ্রুবক ঘোষণা করার নিয়ম কোনটি? তাহলে 47 নাম্বার ধ্রুবক ঘোষণা, তোমাকে এটা শেখানো হয়েছে কিন্তু কনস্ট্যান্ট কিভাবে ঘোষণা করতে হয়। তাহলে এটার হলো ঘ নাম্বার অ্যান্সার আমি দিয়ে রাখছি। তো এখানে তোমার কি দিছে দেখো, যে তোমার আমরা তিনটাই কেন অ্যান্সার নিচ্ছি আমি তোমাকে বলি। দেখো, কনস্ট্যান্ট দিয়েও আমরা কিন্তু ধ্রুবকটা লিখতে পারি, যেটা তোমার এখানে দেওয়া আছে। আবার হ্যাশ ডিফাইন দিয়েও আমরা ওই যে উপরে লিখতে পারতাম, ওটা তোমাকে বলছি। আবার তুমি কিন্তু ফ্লয়েড দিয়ে পাই সমান সমান একটা কিছু লিখে দিছো, এটাও কিন্তু তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, তোমার পায়ের মানটা সব জায়গায় এটা হলো জানা মান, এটা চেঞ্জ হয় না। কিন্তু ধ্রুবক লেখার যদি অরিজিনাল নিয়ম তুমি বলো, এটা হলো 1 আর 3। কিন্তু আমি তোমাদের কয়েকটা গাইড ঘেটে দেখলাম, ওরা 1 2 3 তিনটাই নিচ্ছে। তো আমার মতে স্যাররা এটা কমপ্লিকেট করবে না, আশা করি 1 3 দিলেও এখানে তোমার অ্যান্সারটা নিবে, এবং তোমার 1 2 3 দিলেও আশা করি তোমার অ্যান্সারটা এখানে নিবে। তো এই হলো 47 নাম্বার, যে সি ভাষায় ধ্রুবক ঘোষণা করার নিয়ম বা কনস্ট্যান্ট ঘোষণা করার নিয়ম। 48 নাম্বারে কি বলছে দেখো, 48 নাম্বারে কিন্তু আমাদের এই যে প্রবলেমটা এইভাবে যে দেওয়া আছে, তো এটারে সি এক্সপ্রেশনে লিখতে বলছে। সি এক্সপ্রেশন মানে কি? আমরা কিন্তু জানি যে সি এক্সপ্রেশনে কোনো জায়গায় আমি যদি তোমাকে বলি যে ধরো যে এ ইন্টু বি, এটা সি এক্সপ্রেশন লেখো, তাহলে তুমি লিখবে কি এ ইন্টু এই যে স্টার চিহ্ন পরে দিয়ে বি। তাহলে আমাদের সাধারণত কম্পিউটারে কোড লেখার সময় ভিতরে আমরা যেভাবে লিখি ওই জিনিসটাকে আমরা বলি হলো সি এক্সপ্রেশন। তাহলে এখানে যেটা 48 নম্বরে বলছে দেখো, এটা তোমার পি স্কোয়ার আছে, আমি তার পি স্কোয়ারটা তুমি দিতে পারবা না, তাই না? তোমার এখানে যেটা আছে সেটা লেখার জন্য তাহলে একটু অ্যান্সারের দিকে তাকাও। এখানে অ্যান্সার হলো 1 আর 3 নাম্বারটা, সেটা হলো পি স্কোয়ারের জায়গায় কি করছে, পাও দিয়ে পি এর উপরে 2 দিয়ে দিচ্ছে, তাহলে পি স্কোয়ার হয়ে গেল, ইন্টু চিহ্নটি স্টার দিয়ে দিচ্ছে, দেন এক্স প্লাস 2/3টা দিছে। কিন্তু আমি এটা অনেক বইতে এইভাবেই পাইছি, কিন্তু আসলে এটা উচিত ছিল হলে যে 2/3 যেটা আছে সে 2/3টা এইভাবে দেওয়াটা, একটু দেখো, সেটা হলো যে 2/3। ঠিক আছে, এইভাবে দিলে আরও ভালো লাগতো, মানে জিনিসটা যদি তোমার ওই যে
পুরোটা লিখে দিব, জায়গায় তো নাই। আচ্ছা তাও লিখে দেখো যে তোমার যদি এরকম দিত যে ওয়াই সমান সমান পাও, ঠিক আছে, পি কমা 2, তাহলে এটা কি হলো, এই যে পি এর উপরে স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আর এটা ছাড়াও কিন্তু নিচে একটা অ্যান্সার আছে, এটা পরে বলতেছি। তারপরে তোমার এই যে ইনটু, তারপরে এক্স প্লাস 2/3, এইভাবে যদি লিখতো তাহলে আরও ভালো হইতো, ঠিক আছে। তবে কোনো কোনো রাইটার হয়তো বা এই জিনিসটাকে কারেকশন করে লিখতে পারে, কিন্তু তোমার মাথায় যাতে থাকে, যেহেতু আমার এখানে অপশন এরভাবে নাই, তাহলে অ্যান্সার যেটা অ্যাডজাস্টেবল হয় ওইটাই আমরা অ্যান্সার দিব। আর যদি কেউ এইভাবে দেয় তাহলে ওইটা তো আরও ভালো, ওইটাকে আমরা অ্যান্সার হিসাবে ধরবো। এরপর যেটা আছে যে আমরা এই যে পাও দিয়ে আর স্কোয়ার দেয় নাই, গ নাম্বার অ্যান্সারটা, মানে গ নাম্বারটা, সরি গ না, মানে 3 নম্বর অপশনটা তুমি দেখো। 3 নম্বর অপশনে কিন্তু বলছে ওয়াই, এই যে ওয়াই, আমি ছোটো হাতের ওয়াই লিখে ফেলছি, যদি এটা বড় হাতের দেখো, কারণ তোমাদের উপরে ভরসা নাই। এরপরে হলো তোমার এখানে কি দিছে, পি ইন্টু এক্স প্লাস 2/3, এটা আসতে তাই আমরা এটা নিছি, অথবা তুমি যদি এটা চাও তোমার 2/3 কিন্তু 2/3 এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। জাস্ট দুইভাবে আমি বলে দিলাম, ওকে। তাহলে এখানে কিন্তু আমার দুঃখিত যে স্কোয়ারটা, এটা পাও দিয়ে আমরা স্কোয়ারের ব্যবস্থা করছিলাম, আর এখানে ইন্টু দিয়ে দিছি, ওকে। তাহলে এইভাবে তুমি এটা দিতে পারো। তাই দুইটা অ্যান্সার, তাই আমাদের এখানে দুইটা অ্যান্সার কে নেওয়া হয়েছে, অর্থাৎ 1 আর 3 নম্বরটা অ্যান্সার, এবং এখানে আমাদের কোন অপশনটা সঠিক সেটা হলো খ নম্বর অপশনটা সঠিক। এরপরে বলছে হলো 49 নাম্বার হেডার ফাইল হলো, তাহলে হেডার ফাইলটা কি ভালো করে বুঝো। তোমার এখানে হেডার ফাইল কোনটা কোনটা আছে, .h টাইপের যেটা জানো, তাহলে এখানে তোমার 1 আর 2 নাম্বারটা printf.h নামের কিছু দেখছো আজ পর্যন্ত, সেটা হলো তোমার কি studio.hটা এবং কি math.h, এই দুইটা হলো আমাদের হেডার ফাইল। তারপরে আরও দু একটা আমি কিন্তু নোটের ভিতর দিয়ে রাখছি, এগুলো তোমাদের হেল্প করবে। এরপরে আছে কি যে আউটপুট স্টেটমেন্ট হলো, আউটপুটের ভিতরে তুমি কি কি পাও, আউটপুট অর্থাৎ তোমার কোডের ভিতরে যেটা তোমাকে আউটপুট দেখাইতে সহায়তা করে। আজীবন তুমি ম্যাক্সিমামই দেখছিল প্রিন্টএফটা, আরও দু একজন আছে, তোমার যেহেতু জানা উচিত তাই আমি এখানে তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো 1 আর 3 নাম্বারটা, ঠিক আছে, প্রিন্টএফ আর হলো তোমার পুট এস, ঠিক আছে, PUTS, এই দুইটা হলো আউটপুট স্টেটমেন্ট। তবে পুট এসটার কাজ আমরা সাধারণত দেখি না, এটা আমরা যখন খুবই আরেকটু গভীরে কোডগুলো করি, ঠিক আছে, ওই সকল জায়গায় আমরা এই টাইপের ছোটো ছোটো শব্দগুলো ব্যবহার করি। তো তোমার এইটা জানতে হবে, তাই আমি তোমাকে এখানে দিচ্ছি, একটু মাথায় রাখো যে আমরা সাধারণত প্রিন্টএফ যেহেতু করি, এটা আউটপুট আমরা জানি, তার সাথে পুট এস যেটা আছে এটাও হলো আমাদের আউটপুটের জন্য ব্যবহার করা হয়, ওকে। তাহলে এরপর যেটা আছে দেখো 51 নম্বরে কি বলছি, 51 নম্বর একটা ছোট্ট কাজ দিয়ে রাখছি, সেটা হলো ওই যে আগের যে দুঃখিত কোডটা আছে ওইটার মতোই। এখানে বলছে কি যে a সমান সমান 2 হলে আর বি নামের একটা ভেরিয়েবল নিছি, তাহলে এটার মানটা কত হয়, আমি একটু মুছে দিই, হ্যাঁ, মুছে একটু করাই, তাহলে একটু ভালো হয়। তাহলে আমি এখানে বলছি কি, এটা লেখার জায়গা পাই নাই তাই লিখি নাই, যে আমাদের কাজটা দেখো যে a সমান সমান হলো, আমি কোড পুরোটা লিখতেছি না, 2 আর এখানে আছে b, তাহলে বলছে হলো b সমান সমান তোমার কি প্লাস প্লাস a, ওকে। তাহলে এখন তোমাকে যদি আস্ক করে যে b সমান সমান এই যে প্লাস প্লাস যে a দিল, ভালো করে বুঝো, b সমান সমান কি প্লাস প্লাস a, তাহলে এখন এটার মানেটা কি, এবার প্রিন্টএফ দিয়ে কি বলছে, প্রিন্টএফ দিয়ে b এর মানটা তোমার কাছে আস্ক করছে যে b এর মানটা কি। তাহলে ভালো করে বুঝো আমাদের এখানে কাজ হচ্ছে কি, মানে একটু বোঝা না গেলে না আমার মনে শান্তি হয় না। তাহলে এখানে কাজ হচ্ছে কি দেখো, তাহলে ফার্স্টে এটা কি প্রি ইনক্রিমেন্ট না, তাহলে এর মান 2, আগে প্রি ইনক্রিমেন্টে এর মানটা বাড়বে, বেড়ে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, তারপরে এই 3টা যায় বিতে ঢুকবে, তার মানে বি এর অ্যান্সারটা কত 3, ঠিক আছে। তাহলে তুমি দেখো এটার অ্যান্সারটা হলো গ, উদ্দীপকে বি এর মান কত সেটা হলো গ 51 নম্বরে, সেটা হলো 3। এরপর বলছে সিনট্যাক্সে কোন ধরনের পরিবর্তন করলে বা পরিবর্তনে আউটপুট 5 হবে, তাহলে এই যে কাজটা তুমি এখানে দেখলা, এখানে কোন ধরনের কাজটা করলে তোমার কি হবে, আউটপুটটা তোমার, কোশ্চেনটা কি বলছে, সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট কি হবে তোমার 5 হবে। তাহলে এখানে কি করলে ভালো করে দেখো তো, যে আমার বি এর মানটা তখন কি হবে, এই বি এর মানটা 5 হবে, বি এর মানটা 5 হইতে হবে, তাহলে এটা করলে তো তোমার 3 হইতেছে, তাই না। তাহলে তোমার এখানে কোন কাজটা করতে পারো, তুমি এখানে মানে বি ইজিক্যাল টু a প্লাস 3 করে দিতে পারো, তার মানে তোমার এর মান হলো 2, তাহলে আর বি নিলাম, আমি কিন্তু কোড লিখতেছি না, শর্ট করে বুঝাইতেছি, আবার ওই সেমিকোলন টেলন দিয়ে মারামারি করো না মিয়া, ওইখানে আছে সব। তাহলে এখানে কি আছে যে আমি বললাম এর মানটা হলো 2 আর বিটা আমরা নিলাম, ওকে। এবার এখানে বি সমান সমান কি বলছি, এর 2 নামলো আর a প্লাস 3, ঠিক আছে। তাহলে এর মান যদি 2 হয় আর তার সাথে প্লাস যদি 3 হয়, তাহলে 2 আর 3 তে কত হবে, 2 আর 3 তে হবে 5, আর এই 5টা যা কোথায় ঢুকবে, বিতে ঢুকবে। তার মানে কখন আমরা এই জিনিসটা হইতে পারবে, বি ইজিক্যাল টু a প্লাস
তোমার 3 নিলে, তাহলে এটা একটু বুঝে নিও। হ্যাঁ, এরপরে দেখো কি আছে, এরপরে আছে হলো 53 নম্বর একটা কোড আছে ছোট্ট, যে নিচের উদ্দীপকটি পড়ো, 53 এবং 54 প্রশ্ন উত্তর দাও। তাহলে এখানে কোশ্চেনটা কি, সেটা হলো যে তোমার ইন দিয়ে যে এক্স আছে দিয়ে ছোট একটা কোড দিছে, দিয়ে তোমার এখানে বলছে যে প্রোগ্রামটা রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তাহলে একটু ভালো করে দেখো, আগে আমরা বুঝি যে কয়বার প্রদর্শিত হবে। দেখো আমার এখানে আছে কত 5, আর বাড়তেছে কত করে 3 করে। তাহলে সবার প্রথমে দেখো এখান থেকে 5 আসবে, আয়সা বলবে ওকে 14 থেকে ছোট, ভালো করে বুঝো। আর প্রিন্টেপ কই আছে, প্রিন্টেপের পরে আছে, প্রিন্টেপ পরে আছে মিয়া। তাহলে কি হইতেছে দেখো যে 5 কি 14 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে নিচে যায় আগে চেক করতেছে যে ইফ এক্স এর মান কি 5, এক্স এর মান কি 11 হলে কিন্তু কোড বন্ধ করে দেবে, যে ব্রেক। তাহলে যেহেতু এক্স এর মান কত নিয়ে আসছে, 5 নিয়ে আসছে, এটা 11 সমান না, তার মানে তোমার একবার কি হবে, আইসিটিটা প্রিন্ট হয়ে যাবে, অর্থাৎ সত্য হয়েছে যেহেতু সবকিছু, সরি সবকিছু সত্য না, মানে যেহেতু এটা মানছে এটা সত্য হয়েছে এবং এটার সাথে মিলে নাই, তাই ব্রেকটা কাজ করে না এবং তোমার কি হয়ে গেল, আইসিটিটা একবার প্রিন্ট করলো। তাহলে একবার এই যে আইসিটি প্রিন্ট করলো। এবার এখান থেকে কোডটা এই যে এখানে যাবে, যা এক্স এর সাথে কত যোগ করবে, 3 যোগ করবে। তাহলে এক্স এর মান কত, এক্স এর মান হলো 5, 5 এর সাথে যদি তোমার কত যোগ হয়, 3 যোগ হয়, তাহলে কত হয়ে গেল 8। এই 8 নিয়ে এসে আবার কোথায় যাবে, এই 8 নিয়ে এসে আবার এই যে এখানে আসবে। আয়সা বলবে তুমি কি 14 থেকে কি ছোট, হ্যাঁ ছোট। তাহলে আবার নিচে কত নিয়ে আসলো, 8 নিয়ে আসলো। 8 কি তোমার 11 সমান না, তাহলে আমাকে কে কাজ করবে না, ব্রেক কাজ করবে না। দেন প্রিন্ট হবে কি, আবার এই যে আইসিটি আবার কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, এরপরে কি হবে, এখান থেকে যে আইসিটি প্রিন্ট করে সে আবার উপরে যাবে এবং 8-এর সাথে কত যোগ করবে, একটু আগে 8 বানাতে হয়ে গেছে, 8 যোগ 3 সমান সমান এই যে 11 হয়ে গেল। এবার 11 নিয়ে সে এখানে আসবে, আয়সা বলতেছে কি 11 তুমি কি 14 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে ছোট হলে তুমি কি করতে পারবে, যাও নিচে যাও, নিচে যাও। আর নিচে গেলেই দেখতেছে যে এবার তোমার এক্স এর মান কত, এক্স এর মান হলো 11, এবং এক্স এর মান 11 হলে মানে এক্স এর মান যখনই 11 সমান হয়ে গেল তখনই ব্রেক, তার মানে কোডটা এখানেই শেষ হয়ে গেল, আর নিচে আইসিটিকে প্রিন্ট করতে পারবে না। তার মানে আইসিটি কয়বার প্রিন্ট হলো, 2বার প্রিন্ট হলো। দেখছো কত সোজা, খালি প্রিন্ট টেপটা খেয়াল রাখবে এবং কোন ধরনের কাজ দিচ্ছে এটা তুমি খেয়াল রাখবে, মানে শর্তটা। এরপরে তোমাকে বলছে কি যে এরপরের প্রশ্নটা একটু খেয়াল রেখো, 54 নম্বরে যেটা বলছে, 53 54, হ্যাঁ এখানে বলছে যে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখাটা কয়বার প্রদর্শিত হবে। আরে সর্বনাশ, কি কোশ্চেনটা দিছে দেখছো। তাহলে এখানে ব্রেক না দিয়ে যদি তুমি কি দিতা, ব্রেক না দিয়ে যদি কন্টিনিউ দিতা, কন্টিনিউ মানে কি ভালো করে খেয়াল করো তো, কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে হলো আমাদের যে ঘরটা আছে ওই ঘরটা বাদ দিব, বাকি সবগুলো কি হবে, চলবে। তার মানে আইসিটি লেখা এবার কয়বার প্রিন্ট হইতো দেখো, তাহলে তোমার ভালো করে বুঝো, 5-এর জন্য একবার প্রিন্ট হয়েছে, 8-এর জন্য একবার প্রিন্ট হয়েছে। এবার 11 যখন আসলো, 11 এসে যখন দেখতেছে যে এক্স এর মানে 11-র সাথে মিলে গেছে, 11 নিয়ে যখন আসছে, ঠিক আছে শর্ট করে বলতেছে, 11 আসার পরে তোমার এক্স এর মান যখন কি হলো 11 হয়ে আসলো, তখন কন্টিনিউ, কন্টিনিউ মানে কি ওই ঘরটা বাদ দাও, কিন্তু কোড তো বন্ধ করে দিতে পারে না, বলছে ওই ঘরটা বাদ দাও, বাদ দিয়ে তোমার কি হবে, তাহলে প্রিন্ট টেপটা আর হবে না, এই ঘরটায় যে 11 মিলছে যখন, তখন এই ঘরটা 11তম ঘরটা বাদ, বাদ মানে আর প্রিন্ট টেপটা কাজ করবে না, তখন আমার এখান থেকে কোডটা আবার কোথায় যাবে, এখান থেকে কোডটা চলে যাবে হলো এইখানে, এবং 11-র সাথে কি হবে, 11-র সাথে যোগ হবে আবার 3, কত হয়ে গেল 14, দেন এখানে আসবে। ঠিক আছে, তাহলে একটু আগে কি হয়েছিল, তোমার ব্রেকের জন্য 2বার প্রিন্ট করে বন্ধ হয়ে গেছিল, আর এবার কি হয়েছে তোমার তোমার 8 পর্যন্ত প্রিন্ট হয়েছে, 11-র জন্য ওই ঘরটা বাদ দিছে, কারণ কন্টিনিউ, ওই ঘরটা বাদ দিয়ে তোমার কি হলো উপরে আসলো। ঠিক আছে, উপরে এসে তোমার 11-র সাথে আবার 3 যোগ করে 14 হলো। এবার 14 সমান বা ছোট, হ্যাঁ সমান, তার মানে আবার নিচে আসবে। তাহলে এখানে এসে কি বসলো, এখানে এসে 14 বসলো। 14 কি 11 সমান, অবশ্যই না, 14 আবার 11 হয় কি করে, মানে এক্স এর মান 14, এটা কি 11 সমান হয়েছে, না হয় নাই, তার মানে এখানে কি কন্টিনিউ কাজ করবে না, তার মানে কন্টিনিউ কাজ না করলে তখন আবার আইসিটি আবার প্রিন্ট হবে, অর্থাৎ আইসিটি আবার প্রিন্ট হইলো। এরপর এখান থেকে কোডটা, এই যে এখান থেকে এবার কোডটা এখানে যাবে, 14-র সাথে 3 যোগ হবে, ঠিক আছে 14-র সাথে 3 যোগ হবে, হয়ে যাবে 17, এখানে আসবে কত 17, এবং 17 কি 14 থেকে কি সমান বা ছোট, সমান না ছোটও না, 17 হলো বড়, তাহলে যখনই এটা মান দিচ্ছে না তখনই কি হয়ে গেল, কোডটা শেষ হয়ে গেল। তার মানে এবারের জন্য কয়বার প্রিন্ট হলো, এবার জন্য প্রিন্ট হলো 3বার। ঠিক আছে, এই জন্য অ্যান্সার হলো তোমার ক। কোনো ধরনের প্রবলেম থাকলে কাইন্ডলি দয়া করে এই কন্টিনিউ এবং ব্রেকের ক্লাসটা আরেকবার দেখে আসতে হবে, ওকে। কারণ এইটুকু মানে টপিক সব কিছু বোঝানোর পরে পড়াইতেছি, এটা নিয়ে আমি এখন লং লেকচার তো দিতে পারতেছি না, তাই না।
তাহলে এরপরে তোমার আছে কি, এরপর আছে হলো তোমার 55 এবং 56 নম্বর কোশ্চেনের জন্য একটা উদ্দীপক দেওয়া আছে, একটু দেখো। তাহলে এখানে তোমাকে দেখো, এখানে বলছে কি যে তোমার আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান বলছে লেস দেন 5। ভালো করে বুঝছো যে ওইটার জন্য 55 জন্য কি বলছে, 55 জন্য কোডে যেটা বলছে যে আয়ের মানটা কিন্তু লেস দেন 5, তার মানে 5-এর আগ পর্যন্ত যাবে, 1 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত, তাহলে কত পর্যন্ত যাবে এটা তুমি বুঝতেই পারতেছো। হ্যাঁ, এবার বলছো উদ্দীপকের কোনটি কাউন্টার ডিক্লারেশন। এবার কোডের দিকে তাকাও, কোডে যে কোনো কোডে কাউন্টার ডিক্লারেশন অর্থাৎ তুমি কাদের নিয়ে কোন ভেরিয়েবল নিয়ে কাজ করবে সেটাই যে এইখানে তুমি যে বলে দাও। এই যে তোমার এই যে এখানে যে ইন্ট এক্স যে বলছো, এই যে এটা হলো একটা কাউন্টার ডিক্লারেশন, অর্থাৎ তো এখানে আমাদের ডিক্লেয়ার করা হয় যে কোন ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখানে ইন্ট আই যেটা এখানে, তাহলে কাউন্টার ডিক্লারেশনটা কি, কাকে ডিক্লেয়ার করা হয়েছে, কোন ভেরিয়েবলটাকে, সেটা হলো আই কে। তাহলে এখানে কাউন্টার ডিক্লারেশন হলো ইন্ট আই, এই জিনিসটা হলো আমাদের কাউন্টার ডিক্লারেশন। ওকে, 55 নম্বর অ্যান্সার। এরপরে বলছে কি 56 নম্বরে যে উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে। তাহলে উদ্দীপকে যে প্রোগ্রামটা দিছে দেখো তোমার 55 নম্বরের জন্য যে উদ্দীপকটা দিছে, এটা তোমার ফর লুপ ছাড়া বাস্তবায়ন করা যাবে কি দিয়ে। এটা কিন্তু কোনো আউটপুট চায় না। দেখছো কত সুন্দর কোশ্চেন দেওয়া হয়েছে তোমাকে, তোমার ফরের জিনিস দেওয়া আছে কোশ্চেনের ভিতরে। এখন আমি বললাম আমি ফর দিয়ে এটা করবো না, আর কোনটা দিয়ে করা যায়, হোয়াইল দিয়ে করতে পারো, ডু হোয়াইল দিয়ে করতে পারো, গো টু দিয়ে করতে পারো। দেখছো, তাহলে এখন তুমি অ্যান্সার দেখো কোনটা আছে। তাহলে এখানে আমার আছে হলো ইফ এলস, তাহলে ফরের জিনিস কি ইফ এলস দিয়ে করবো না, তাহলে এটা অ্যান্সার না। তারপর কি আছে তোমার হলো ইফ গো টু দিয়ে আমরা করতে পারবো, খেয়াল করে দেখো, এবং গো টুর ভিতরে ইফ থাকে, ঠিক আছে, ইফ এটা হলে ওখানে যাও। তাহলে ইফ গো টুটা আমাদের অ্যান্সার, এবং ডু হোয়াইল, হ্যাঁ ডু হোয়াইল দিয়েও করতে পারবো। তাহলে আমাদের অ্যান্সার হলো 2, 3, অর্থাৎ এটার অ্যান্সারটা হলো আমাদের অপশনের ভিতর থেকে খ। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো। এরপর আমাদের যেটা আছে সেটা হলো 57 জন্য। তাহলে 57 জন্য একটু খেয়াল করে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা কিন্তু আস্তে আস্তে এসেছি, দেখছো কত সূক্ষ্মভাবে ঢুকে গেছে বড় টাইপের জিনিসগুলায়। তাহলে 17 নম্বরে কি বলা আছে দেখো, যে 17 নম্বরে বলা আছে হলো যে উদ্দীপকের যেই কোডটা দেওয়া আছে সেটার জন্য তোমার প্রোগ্রামটির আউটপুট কত হবে। এবার একটু ভালো করে দেখো, 57 নম্বর কোডের দিকে একটু তাকাও, ঠিক আছে, কোডের দিকে আগে ভালো করে তাকাও এখানে কি আছে, তারপরে আমি তোমাকে বুঝাই দিই। কোডটা আমি আর লিখলাম না। তাহলে এখানে দেখো আমরা বলছি যে আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান কতটুকু যেতে পারবে, আয়ের মানটা যেতে পারবে হলো তোমার 8 পর্যন্ত, ঠিক আছে। আয়ের মানটা কত থেকে শুরু, 1 থেকে শুরু, আর আয়ের মান তোমার এই আয়ের মানটা যাবে হলো 8 পর্যন্ত। এবং প্রতিবারের জন্য আমাদের কাজটা কি, এক এক করে বাড়তেছে, প্রতিবারের জন্য এক এক করে বাড়তেছে। আর কাজ হলো কি সাম, ভালো করে বুঝো, আমার কাজ হলো সাম ইজিক্যাল টু সাম প্লাস আই। এটা যদি কাজ হয় তার মানে আমার এখানে আসলে মেইনলি কি কাজ হইতেছে, আয়ের মান 1 থেকে শুরু, কোডের দিকে তাকায় দেখো আই প্লাস প্লাস আছে, তার মানে এক এক করে বাড়বে। তার মানে তোমার ফার্স্টে এটা কোন রাশিটা তোমাকে দিছে বুঝো, এটা দিছে হলো 1, এখানেও কি যে প্লাস না, তাহলে এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস কত পর্যন্ত যাবে আয়ের মান, টাকায় দেখো এখানে কন্ডিশনে দেওয়াই আছে, হোয়াইলের ভিতরে আই যাবে 8 পর্যন্ত, তাহলে 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 পর্যন্ত যাবে। তার মানে এই কোডটা তোমাকে এখানে দেওয়া হয়েছে। তোমাকে অন্তত এই কোড দেখে তো তোমার কোশ্চেনটাতে চিন্তা হতে পারবে, তাই না? না হলে আবার তোমার ওই ক্লাসটা দেখে আসতে হবে। তাহলে তুমি নিজেই বুঝলা যে আমাকে এই কোডটা দিছে। তাহলে এবার যদি তোমাকে বলে যে প্রোগ্রামটির আউটপুট কত, তাহলে তোমার এই কোড দেখে তোমার বুঝতে হবে যে এখানে 1 থেকে 8 পর্যন্ত যোগ ফল বের করতে বলছে, তাই না? তোমার আমাদের তো কত পর্যন্ত যোগ হবে এটা বলাই আছে, এবং এক এক করে বাড়ছে। তাহলে এই টোটালটা যোগ করো এবার, কত আসে দেখো, চলো 3, 3, 6, 10, 15, 21, 21 আর 7 জানি কত, 21 আর 7 হলো 28, 28 আর তোমার 8 কত হয় 36, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত আসতেছে 36। তাহলে অ্যান্সারের দিকে তাকায় দেখো, মেবি মিলছে, হ্যাঁ মিলছে রে ভাই, কারণ এই যোগগুলো আমি খুব দুর্বল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হলো 36। আচ্ছা তোমাদের জ্বালায় দেখো আমি উদ্দীপকটা লিখেই ফেলছি, সেটা হলো কি 58 নম্বর কোশ্চেনটা, 58 নাম্বার। এখানে তোমার বলছে কি দেখো আয়ের মানে কোন ধরনের পরিবর্তন করলে তোমার আউটপুট 20 আসবে। এটা একটু ট্রিকি, এই জন্য আমার লিখতে হয়েছে এটা। ভালো করে দেখো যে আয়ের মানটা আমরা কি পরিবর্তন করলে, একটু আগে আমরা দেখছি আয়ের মানটা 1 থেকে 8 পর্যন্ত যাবে, আর আয়ের মানটা কি হইতেছে আই প্লাস প্লাস বা আই ইকুয়াল টু আই প্লাস 1 ভাবে তোমার বাড়তে ছিল, তাই না? তাহলে এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমরা 1 থেকে 8 পর্যন্ত যোগ করে দিলে আউটপুট পেয়ে গেছি। কিন্তু এখন আমার কোশ্চেনটা হলো যে কোন পরিবর্তনটা করলে, ঠিক আছে, আমার কি হবে যে আউটপুটটা তোমার আসবে হলো 20। তাহলে এই সকল ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হলো প্রত্যেকটা জিনিসকে তুমি এই যে তোমার ক খ গ মানে তোমার ক খ গ ঘ যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনের প্রত্যেকটারে তুমি আগে এখানে বসায় নিবা, বসায় তুমি যোগ করে দেখবা যে তোমার কত আসে। ওকে, তাহলে তুমি বুঝতে পারবা, বসাতে একটা না একটা তোমার মিলে যাবে। যেমন এখানে ঘ নাম্বারটা তুমি বসাও, ঘ নাম্বারে বলছে আয়ের মানটা তুমি 2 থেকে শুরু করবা, আয়ের মানটা তুমি কত থেকে শুরু করবা, 2 থেকে শুরু করবা। ওকে, আর কি বলছে দেখো তাকায়, আর বলছে হলো যে আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2 করে দিবা, তাহলেই হবে। তাহলে তোমার কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস
2 করে দিবা। তাহলে তোমার কাজটা কি হলো দেখো, 2 থেকে শুরু করে 2 2 করে বাড়বে 8 পর্যন্ত যাবে। তাহলে আমার আউটপুটে মানে এটার কাজটা কি হবে, যে প্লাসের রাশি, তাহলে আমার এটা আসলে 2 প্লাস মানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এটা এই পর্যন্ত যাবে, এইভাবে যাবে, তাই না? 2 থেকে শুরু, 2 2 করে বাড়বে, প্লাসের রাশি, তাই তো, এবং 8 পর্যন্ত যাবে। তাহলে এই যে 8 পর্যন্ত গেল। তাহলে দেখো কত হয় তোমার 6, এই 2 আর 4 হলো 6, 6 6 12, 12 আর 8 তোমার 20, দেখছো? তাহলে একটু কষ্ট করে খালি মিলাই দিলেই তুমি পারবা। আচ্ছা, এরপরে 59 নাম্বার যে কোশ্চেনটা আছে, তোমার 59 নাম্বার, একটু তাকায় দেখো এখানে ঢাকা শব্দটা কতবার প্রিন্ট হবে সেটা তোমাকে আস্ক করছে, কিন্তু ভালো করে বুঝে দেখো আমাদের শুরু হয়েছে 0 থেকে, যাচ্ছে হলো 10 পর্যন্ত। তাহলে 0 যখন পি এর মান তখনও ঢাকাটা প্রিন্ট হচ্ছে, 1 যখন তখনও প্রিন্ট হচ্ছে, 2 যখন তখনও প্রিন্ট হচ্ছে, এরকম 10 পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে 0 থেকে 10 পর্যন্ত কয়টা ঘর হয় বা কয়বার কাউন্ট করতে হয়? 0 থেকে 10 পর্যন্ত হলো 11 বার কাউন্ট করতে হয়। 0 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? তার মানে কতবার গেল? 11 বার যায়। ভালো করে গুণে দেখো। তাহলে 0 থেকে 10 পর্যন্ত গেলে কিন্তু আমার ঢাকা কয়বার প্রিন্ট হচ্ছে? 11 বার। আর 1 থেকে 10 বলে তখন কি কয়বার প্রিন্ট হতো? 10 বার হতো। একটু খেয়াল করে দেখো তাহলে কই থেকে শুরু করে, এটা একটু খেয়াল করে রাখো, ঠিক আছে? তাহলে এরপরে তোমার 60 জন্য বলছে কি যে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটা 5 বার প্রিন্ট হইতো? তাহলে সেই আগের জিনিসটা আবার এখানে আমাদের করতে হবে। তাহলে আমরা অপশনগুলো জাজ করে দেখবো। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, আমাদের যেহেতু অ্যান্সার আমি সরাসরি বলে দিই, বাকিগুলো তোমরা বসা বুঝতে পারবা, সমস্যা নাই। তাহলে পি এর মানটা 1 রাখতে বলছে, পি এর মানটা 1 থেকে শুরু করে পি ইজ ইকাল টু পি প্লাস 2 করতে বলছে। তাহলে আমরা যদি পি এর মানটা কি করি, পি এর মানটা 0 থেকে শুরু না করে 1 থেকে শুরু করি, আর আমাদের এখানে কাজটা যদি আমরা কি করি, পি ইজ ইকাল টু পি প্লাস 2 করে দেই, ঠিক আছে? তাহলেই আমরা দেখবো ঢাকা কয়বার প্রিন্ট হয়? 5 বার প্রিন্ট হয়। কেন? তোমার 1 এর জন্য একবার ঢাকা প্রিন্ট হবে, ঠিক আছে? 1 এর বার একবার ঢাকা প্রিন্ট হবে, তারপরে এটা 3 হবে, এই যে 2 বাড়বে, পি এর মান 1 থেকে কত হবে? 2 বাড়বে, কত হবে? 3 হবে। 3 এর জন্য, 3 তো 10 থেকে ছোট, তাহলে 3 এর জন্য একবার ঢাকা প্রিন্ট হবে, ঠিক আছে? তারপরে 5 এর জন্য ঢাকা প্রিন্ট হবে, 2 করে বাড়তেছে, তাই না? তারপরে 5 এর পরে কত? 7 এর জন্য ঢাকা প্রিন্ট হবে, ঠিক আছে? 7 এর জন্য ঢাকা, আমি ঢাকার জায়গায় ডি লিখতেছি আর কি, ভালো করে বুঝো। 7 এর জায়গায় ঢাকা প্রিন্ট হবে, 9 এর জায়গাতেও কি হবে? ঢাকা প্রিন্ট হবে, ঠিক আছে? তারপরে কি 11 10 থেকে বড় হয়ে যায়, ওটার জন্য প্রিন্ট হবে না। তাহলে ঢাকায় যে 5 বার প্রিন্ট হলো, তাহলে কতর জন্য তোমার প্রিন্ট হলো? 1 এর জন্য প্রিন্ট হয়েছে, 3 হইলো, 3 এর জন্য প্রিন্ট হয়েছে, 5 হইলো, 5 এর জন্য প্রিন্ট হয়েছে, তারপরে তোমার আবার 2 বাড়লো, 7 হলো, 7 এর জন্য প্রিন্ট হয়েছে, আবার 2 বাড়লো, 9 হলো, 9 এর জন্য প্রিন্ট হয়েছে, তারপরে আবার 2 বারে 11 হয়েছে, ওইটা আর হয় নাই, কোড থেমে গেছে, আর আমার ওই 9 পর্যন্ত 5 বার টোটাল প্রিন্ট হয়ে গেছে ঢাকা। তাহলে এই হলো তোমাদের টোটাল 60টা এমসিকিউ আমরা আলোচনা করলাম। বাকি যেগুলো আছে এগুলো আমরা পরের ক্লাসে করব। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো এবং অনেক প্র্যাকটিস করবা। কোনো ধরনের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আগের ক্লাসটা মানে আগে যে ক্লাসে এই টপিকগুলো পড়াইছে ওগুলো আবার তোমরা রিভিশন দিয়ে আসবা, ঠিক আছে? তা আশা করি তোমরা সবাই ভালো করবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।